আলোচনা হয়েছে মনে আছে তো? বলো দেখি কি কি আলোচনা হয়েছে। কন্ডিশন অফ সোশ্যাল সেন্স। স্যার পেজ নাম্বার কত? এটা হলো তোমার 423 থিওরিজ অফ সোশ্যাল সেন্স 423 423 দেখো দেখো থিওরিজ অফ সোশ্যাল সেন্সের মধ্যে আছে কতগুলি থিওরি আছে এই সামাজিক পরিবর্তনের ব্যাপারে। স্যার কন্ডিশন অফ সোশ্যাল সায়েন্সটা আরেকবার একটু পড়াইলে ভালো হতো। সবাই তো সময় নষ্ট হইবে না না, সবাই তো শুনলে। কন্ডিশন অফ সোশ্যাল সেন্সের মধ্যে দেখা আছে কি কি, প্রিজার্ভিং স্টোরেজ অফ traditionally recognized sense in the unit's demand knowledge is an important condition of social sense. কি বলছে? কত পেজ? এটা ওটা যেটা বলছে যে জানতে চাইছে এটা হলো 422। তারপরে এটা কি মানে তোমার চাহিদা, মানুষের চাহিদা থেকে যাবে। Social and because of all the current system, new sense system is dependent on the amount of knowledge. মানুষের নলেজের একটা কি ইন্সপাইরেশন এবং অনুভূতি, এইটা তার মধ্যে থেকে যাবে, প্রিজার্ভ থাকে, সংরক্ষিত থেকে যাবে। অ্যান্ড এক্সিস্টিং সিস্টেম অফ সেন্স ইজ ক্রিয়েটেড। মানুষের মধ্যে এই যে সেন্সের একটা অনুভূতি প্রিজার্ভ হয়ে যাবে, তার মধ্যে এই অনুভূতির কারণে সেন্স আসবে। এটা এটা যদি না আসে, সেন্সের এটা অনুভূতি যদি প্রিজার্ভ না হয়, সেন্স হবে না। এই জন্য এটা একটা শর্ত। 2 নম্বর দেখো, দি ডিজায়ার of socially people and their preparation close relationship. সমাজের যে সদস্য যারা আছে, সমাজে বসবাসকারী যারা আছে, তাদের মেন্টাল প্রিপারেশন লাগবে। একটা হলে ডিজায়ার আছে কিন্তু মেন্টালি তারা প্রিপারেশন নাই, এটা হবে না। এবং তাদের মিউচুয়ালি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লাগবে, এইভাবে তাদের মধ্যে বোঝাপড়া থাকবে, তারা সবাই চাবে যে হ্যাঁ এই চেঞ্জটা আসা দরকার। Those who are satisfied with the current system are not interested to change. এইটুক লিখলেই হবে। যারা প্রচলিত পথার মধ্যে সন্তুষ্ট আছে, অবস্থা, সমাজের অবস্থা যে পরিমাণ যে অবস্থায় আছে এতেই তারা স্যাটিসফাই, তাহলে কিন্তু চেঞ্জ হবে না। এই জন্য এই বছরে ট্রেডিশনাল সিস্টেমের উপরে নতুন কিছু আসার তাদের ইন্টারেস্ট থাকতে হবে, মনের চাহিদা থাকতে হবে। Those who were interested in training children, interested in ব্যালেন্স ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এই যেগুলো তাদের ইন্টারেস্ট থাকতে হবে এই জিনিসগুলো। একটা হলো ট্রেনিং চিলড্রেন, শিশুদেরকে শিক্ষা দিবে, প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণ তো ঘরেই পায় আসলে, এই জিনিসগুলো ঘর থেকে তৈরি করে দিবে। আরটা হলো ব্যালেন্স ডিস্ট্রিবিউশন ইনকাম, আয়ের ভারসাম্য বন্টন, মানে সবার মধ্যে সময় যেতে হয়। এগুলো তাদের একটা মানসিকভাবে প্রিপারেশন থাকতে হবে। 3 নম্বর দেখো, ইট ইজ ট্রু দ্যাট for traditional or recognized the world of social people, traditional behavior is shown by them. আমাদের সমাজে লোকজনের মধ্যে ট্রেডিশনাল প্রথাগত আচরণ, প্রথাগত ব্যবহার, এগুলো রক্ষা করা যায়। বাট ক্রিয়েটিভিটি ডিউ টু দি সিচুয়েশন অফ অর্ডার অ্যান্ড ডিজায়ার ফর সেন্স, ডিজায়ার হইবে, ডিজায়ারের বেলাকে দেখো ডিজায়ার ফর সেন্স or is a sense for observation, then a sense is offered. কি হইবে ঘটনা, ক্রিয়েটিভিটি আসবে, তাদের মধ্যে একটা সৃজনশীলতা এসে যাবে। কি জন্য? যে সিচুয়েশন অল্টার করার জন্য, অল্টার মানে পরিবর্তন করার জন্য। হ্যাঁ, এবং তাদের এর জন্য ইচ্ছা, স্ট্রং একটা ইচ্ছা, আবেগ, অনুভূতি, এটা ইচ্ছা স্ট্রং, এটা আকাঙ্ক্ষা, এটা থাকতে হবে। এরপরে দেখো 4 নাম্বার, এক্সিস্টিং sensed which may be play a significant role in creating a changing environment. যদি পরিবর্তিত পরিবেশ হয়, সেটার জন্য তাকে একটা কি লাগবে, সিগনিফিকেন্ট রোল, তাৎপর্যপূর্ণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে। খালি চেঞ্জ আমি আশা করলাম, চেঞ্জের কথা চিন্তা করলাম, আমার আকাঙ্ক্ষাও আছে, কিন্তু আমার এখানে কোনো ভূমিকা থাকবে না, সেখানে চেঞ্জ হবে না। প্রত্যেকের ভূমিকা থাকতে হবে।
এই জন্য এই ক্ষেত্রে কি করা যেতে পারে, কোয়ারি রিগার্ডিং সায়েন্স প্রজেক্ট বেসড অ্যাওয়ার্ড, এটার জন্য উৎসাহিত করার জন্য কি করা লাগবে, সায়েন্স প্রজেক্ট বিজ্ঞান ভিত্তিক প্রকল্পের জন্য অ্যাওয়ার্ড পুরস্কার, যার বিজ্ঞান ভিত্তিক কিছু করছে, নতুন কিছু আনছে, আবিষ্কার করছে, তাদেরকে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা। এই যে দেখো না তোমরা, প্রধানমন্ত্রীর অ্যাওয়ার্ড, প্রেসিডেন্টের অ্যাওয়ার্ড, কিন্তু এইগুলা কেন, সামাজিক পরিবর্তনের জন্য। 5 নম্বর পয়েন্ট দেখো, complexity regarding the tradition or the culture of the cultural system is introducing social sense, but যেটা প্রথাগত সমাজের মধ্যে যে কালচারাল তোমার কমপ্লেক্সিটি, জটিলতা, এগুলা কারণে সমাজে আসবে। এগুলো জটিলতা যখন তৈরি হইবে তখন মানুষের মধ্যে আসবে না এই সিস্টেমটাই পরিবর্তন হওয়ার দরকার, এই সিস্টেমের কারণে আমাদের জটিলতা হচ্ছে। এই কমপ্লেক্সিটিকে কেন্দ্র করে কত স্যার? এটা তো ওই পেজ 22 5 নম্বর নিচে বলতেছে কমপ্লেক্সিটি রিগার্ডিং দি ট্রেডিশন প্রথাগত সিস্টেমের জন্য, প্রথা যেটা সমাজে তুলে আসছে, প্রথা গতানুগতিক, এটার জন্য যে কমপ্লেক্সিটি তৈরি হয়ে গেছে, সেই কমপ্লেক্সিটির জন্য সামাজিক পরিবর্তন ডিজায়ার করতে হবে। বা দি সোসাইটি ইন হুইচ দি লার্জার differentiation in status, class, and complexity prevails, or the presence of division of labor, will communication ইত্যাদি transportation are developed the scope of society. এই যে কমপ্লেক্সিটি কি যোগাযোগ খারাপ, তার সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে, কিছু লোক ধনী হয়ে যাচ্ছে, কেউ সরকারি টাকা যেগুলো না পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টাকা কিনে, এই যে অনিয়ম প্রথা এগুলা যে আইসা গেছে, এটার জন্য জটিলতা আছে। এই জটিলতাকে নিরসন করতে যাইও কি করা লাগবে, আমাদের চিন্তা করতে হবে যে কি, যে দেখুন ডিভিশন, প্রেজেন্স অফ ডিভিশন অফ লেবার, নিচে চতুর্থ নম্বর দিয়ে দেখো, প্রেজেন্স অফ ডিভিশন লেবার, শ্রম বিভাজন আসছে, ওয়েল কমিউনিকেশন আনতে হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেমকে ডেভেলপ করতে হবে, স্কোপ অফ সোশ্যাল সেন্স তৈরি হয়ে যাবে। এই নতুন চিন্তা, নতুন প্রেক্ষাপট এবং সমাজের মধ্যে যে কমপ্লেক্সিটি তৈরি হয়ে গেছে, সেই সবকিছু নিরসন করতে যাইয়া আমাদেরকে সমাজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে, এই হলো কথা। এখন আমরা কি করব, সোশ্যাল সেন্স পরের পৃষ্ঠায় যাবো, 23 পৃষ্ঠায়, থিওরিজ অফ সোশ্যাল সেন্স। সামাজিক পরিবর্তন করে আমরা বললাম, সামাজিক পরিবর্তন কেন হয় এটা আলোচনা করলাম, শর্ত আলোচনা করলাম, কিন্তু সামাজিক পরিবর্তনের থিওরি বেজ হইতে হবে। এই থিওরি, কতগুলো থিওরি সমাজ বিজ্ঞানের দিছে, তার মধ্যে এত কথা, ওই আগের কথা যদি আমরা পড়তে যাই সময় লাগবে অনেক। কতগুলি কথা আছে যে মানে থিওরি আছে। 1 নম্বরের থিওরি অফ মডার্নাইজেশন অথবা মডার্নাইজেশন, আধুনিক তত্ত্ব। 2 নম্বর দেখা থিওরিজ অফ টেল থিওরি এক ধরনের আছে, থিওরিজ অফ সোশ্যাল সেন্স, সবগুলো আমরা আলোচনা করবো, একটা কি দুটো করবো। থিওরি অফ অটোমেটিক সেন্স, এর কোন সমাজ বিজ্ঞানী দিয়েছে। থিওরি অফ মডার্নাইজেশন 1 নম্বর থিওরি, ওটা দিয়েছে রস্টো, এটা ইকোনমিক্স মিলাই থিওরিটা। থিওরি অফ ইকোনমিক ডিটারমিনেশন, এটা কার্ল মার্ক্সের থিওরি, অর্থনৈতিক নির্ণয় তত্ত্ব। থিওরি অফ কালচারাল সাইকেল, এটা সংস্কৃতি চক্র। এখন এই সবগুলোর মধ্যে আমরা যদি একটা থিওরিকে ভালো করে বুঝি এবং এই অনুযায়ী আমরা আয়ত্ত করার চেষ্টা করি, তাহলে কোনটা মডার্নাইজেশন দেখো, মডার্নাইজেশনটা আমরা আলোচনা করি। একটা মডার্নাইজেশন থিওরি অফ রস্টো, রস্টো হলো রস্টো একজন কি উন্নয়ন অর্থনীতিবিদ, উনি এই উন্নয়ন অর্থনীতি সম্বন্ধে তথ্য দিছে, এটাই আমরা সোশিওলজির ক্ষেত্রেও প্রযোজ্য মনে করি। এই মানে থিওরি অফ মডার্নাইজেশন কি জিনিস, এটা আমরা লেখা পাইতেছি, এটা আসলে তোমার পেজ নাম্বার দেখো আছে। এটা কিন্তু আগে আলোচনা করে লেগে ভুলে আমার হয়তো বাদ করে গেছিল, থিওরি অফ মডার্নাইজেশনের কথাটা বর্ণনা পিছিয়ে পড়ে গেছিল, মানে এটা আগে জায়গা দিতে পারিনি, সময় হয়নি। এর মধ্যে তোমার ওই বইটার সূচি তৈরি হওয়ার পর এটা পিছনে এনে লাগিয়ে দেওয়া হয়েছে, আগে দেওয়া যায়নি। সেটা দেখো থিওরি অফ মডার্নাইজেশন কি, এর পেজ নাম্বার হলো 426। এর মধ্যে থিওরি অফ মডার্নাইজেশন কি, এটা এখন আইসে তারপরে রহস্যের কথাবার্তা লেখো, বুঝতে পারছো কথা আমার? আমি কিন্তু বলতেছি থিওরি অফ মডার্নাইজেশন কি জিনিস, এটা আগে লিখতে হবে, এটা পিছনে পড়ে গেছে, সামনে এনে লেখা তারপরে বর্ণনা রহস্য যে কথাগুলো আসছে, কতগুলি স্টেজ আছে উন্নয়নের, আধুনিকতার,
সেগুলো আমরা আলোচনা করব। দেখো, থিওরি অফ মডার্নাইজেশন ইজ এ প্রসেস। আধুনিকায়ন হলো একটা প্রক্রিয়া অফ সোশ্যাল চেঞ্জ। সামাজিক পরিবর্তনের একটা প্রক্রিয়া হলো তোমার থিওরি অফ মডার্নাইজেশন প্রক্রিয়া। অ্যাকর্ডিং টু encyclopedia, social science এর এই শব্দকোষ এর মধ্যে আছে স্যার কত পেজ? 26 বলছি, কিন্তু 26 পেজ। Modernization is the social sense whereby less developed society acquire the characteristics common to both developed countries. To acquire the characteristics of developed countries. তাহলে হলো আধুনিকতার তত্ত্ব হলে একটা প্রক্রিয়া যার মাধ্যমে অনুন্নত অর্থনীতি বা অনুন্নত দেশগুলো উন্নত দেশের বৈশিষ্ট্য অর্জন করে। অনুন্নত দেশগুলা লেস ডেভেলপ কান্ট্রিজ অ্যাকোয়ার দি ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট। এটা কিন্তু না বুঝো যদি তাহলে বোঝা যাবে যে তুমি বুঝোই নাই, এই থিওরিটাই বোঝা নাই। প্রথম কথাই বলতে হবে কি, মডার্নাইজেশন ইজ এ প্রসেস থ্রু হুইচ underdeveloped or less developed countries acquire the characteristics of developed countries. যে প্রক্রিয়ার মাধ্যমে অনুন্নত বা স্বল্প উন্নত দেশ উন্নত দেশের বৈশিষ্ট্য অর্জন করে তাকেই বলে আধুনিকায়ন। উইলবার্ট মোর, একজন সমাজবিজ্ঞানী, in his book Social Sense, what is involved in modernization is total transformation of traditional border society into the types of technology and associated social organization that can be characterized as an advanced, economically, relatively political stability nation of Western. এটা আরেকটা সংজ্ঞা দিচ্ছে, এটা একটু বড় হইলেও এটা কিন্তু খুব ভালো সংজ্ঞা, কমপ্লিট সংজ্ঞা এখানে আছে। ওটা সংক্ষেপে বলা হয়েছে। এটা হলো দেখো, হোয়াট ইজ ইনভলভড ইন মডার্নাইজেশন, মডার্নাইজেশন কি জড়িত আছে, ইজ দ্যাট ইজ টোটাল ট্রান্সফরমেশন, সামগ্রিক পরিবর্তন। টোটাল ট্রান্সফরমেশন মানে সামগ্রিক পরিবর্তন অফ ট্রেডিশনাল বর্ডার সোসাইটি, গতানুগতিক প্রান্তের সমাজ, ইনটু দি টাইপস অফ টেকনোলজি, যার মধ্যে কি আছে, টাইপস অফ বিভিন্ন ধরনের প্রযুক্তি, and associated social organization, এবং সংশ্লিষ্ট সামাজিক সংগঠন, that can be characteristics, যার মধ্যে বৈশিষ্ট্য অর্জিত হয়েছে as an advanced মানে অ্যাডভান্স অর্থ কি, অগ্রগামী, ইকোনমিক্যালি, রিলেটিভলি, পলিটিক্যালি স্টেবিলিটি নেশন। তাহলে কি, ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে, তুলনামূলকভাবে, এবং পলিটিক্যালি স্টেবিলিটি অর্জন করছে, মানে রাজনৈতিকভাবে স্টেবিলিটি অর্জন করছে অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো তুলনামূলকভাবে তারা কি হয়েছে, এইগুলা লাইনে বৈশিষ্ট্য অর্জন করেছে কি, ট্রেডিশনাল বর্ডার সোসাইটি ইনটু দি টাইপস অফ টেকনোলজি, তারা কি বিভিন্ন ধরনের প্রযুক্তি আয়ত্ত করছে, এন্ড অ্যাসোসিয়েটেড সোশ্যাল অর্গানাইজেশন, তাদের মধ্যে সংশ্লিষ্ট সামাজিক সংগঠন তাদের মধ্যে ডেভেলপ করছে, দ্যাট ক্যান বি ক্যারেক্টারাইজড, যার মধ্যে বৈশিষ্ট্য মণ্ডিত, অ্যাজ অ্যান অ্যাডভান্স, কিরকম সেটা, অ্যাডভান্স, অগ্রগতি, ইকোনমিক্যালি অ্যান্ড রিলেটিভলি, অর্থনৈতিকভাবে এবং তুলনামূলকভাবে, পলিটিক্যাল স্টেবিলিটি নেশন অফ দি, স্টেবিলিটি মানে পলিটিক্যালি স্টেবল, দেখেন স্টেবল নেশন অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পাশ্চাত্য সমাজের রাজনৈতিকভাবে স্থিতিশীল রাষ্ট্র, প্রযুক্তিগতভাবে, অর্থনৈতিকভাবে তুলনামূলক অগ্রবর্তী, সেই বৈশিষ্ট্য অর্জন করছে। এই হলো তোমার মডার্নাইজেশন। এই দুইটা দিলেই হবে, এর বেশি লেখার দরকার নাই। একটা কোশ্চেন ছিল, বলো কি কোশ্চেন?
স্যার এখানে উইলবার্ট মোর উইলবার্ট স্যার এখানে কি স্যার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে স্যার একটা আইডিয়াল সমাজ ব্যবস্থা হিসেবে এস্টাবলিশ করছে? না, মডার্নাইজেশন এই কনসেপ্ট গুলো ওখান থেকেই আসছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কনসেপ্ট থেকে আনছে। কাজে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে একটা রোল মডেল ধরে তারা চিন্তা করছে যে এই বৈশিষ্ট্যগুলি অর্জন করে আমরা এই আলোকে ওই রাষ্ট্রকে আমরা মডার্নাইজড বা মডার্ন সোশ্যাল সেন্স হয়ে গেছে তাদের মডার্নিস্টের মতো, আমরা এটা ধরে নিতে পারি যে তারা এই সেখানে তো সমস্যা থাকতেই পারে, না, সেখানে তো সামাজিক সমস্যা থাকতেই পারে, অনেক সমস্যা আছে, আমরাও বলে আছে, কিন্তু তারা আমাদের ধরে নিছে যে একটা কথা আছে না, ওই ফিলিংস বলে আদার থিংস রিমেইনিং দি সেম, ধরে নিতে আছে যে সমস্যা নাই, সমস্যা না থাকে যদি এরকম পাওয়া যায় তাহলে হয়েছে। আর সমস্যার কারণে যদি জীবন জর্জরিত হয়ে যায় তাহলে তো অবশ্যই হবে না, বুঝো না? এই কোন অর্থনীতির কোন থিওরি তুমি প্রমাণ করতে পারবে না এই কথাটা না লাগাও যে আদার থিং রিমেইনিং সেম বা কনস্ট্যান্ট, অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত। এখানে থিওরিটা বলছি অন্যান্য অবস্থা অপরিবর্তিত ধরে নিয়ে, বুঝতে পারছো? তারপরে তো সমস্যা অবশ্যই আছে, আমি বলে আছি। তারা যে বলছে তাদের যে পৌরাণিক কথা একবার কোনো পরিবর্তন নাই, এটা আমিও মানব, তুমি তো বুঝতেইছো। এখন দেখো রস টু যে বলছে রস টু দেওয়া আছে, এটা হলো পেজ নাম্বার 23 মধ্যে মডার্নাইজেশন থিওরি মূল কথার কিন্তু বলে নিলেন। এখন মডার্নাইজেশন থিওরিটা তোমার সমাজ বিজ্ঞানের উন্নয়নের ধাপ গুলা বর্ণনা করছে রস টু। দেখো পাইছো তুমি 23 পেজ নাম্বার 23 আছে, কিন্তু দেখো মাঝামাঝি প্রায় মাঝামাঝি। ভেরি ফেমাস ফর হিজ থিওরি, এই থিওরি দিয়ে রাষ্ট্রর মডার্নাইজেশন থিওরি দিয়ে সে খুব সুখ্যাতি অর্জন করছে, ফেমাস হয়ে গেছে। দিস থিওরি ইজ নোন অ্যাজ মডার্নাইজেশন থিওরি অফ ইকোনমি। এটা হলো অর্থনীতি সমাজ বিজ্ঞানের আধুনিকায়ন তত্ত্ব। রিগার্ডিং দি রাষ্ট্র রাইটিং এর সম্পর্কে ক্যান বি সাইটেড, উল্লেখ করা যাইতে পারে, such as the stages of economic growth। এটা আসলে মডার্নাইজেশনের থিওরিটা আসলে কি ইকোনমিক গ্রোথের স্টেজ, কতগুলি স্তর, বুঝছো? ইন কেস অফ ইকোনমিক ডেভেলপ, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সোসাইটি হ্যাজ টু ওভারকাম 5 স্টেজ, হুইচ ইজ দি ভিউ অফ রাষ্ট্র। এটা রাষ্ট্রের দৃষ্টিতে কি কোন দেশে অর্থনৈতিক উপলব্ধি অর্জন করতে হলে তাকে 5টা স্তর অতিক্রম করতে হবে। These are true for any country, এখানে যে কোনো দেশের জন্য এটা সব, but those stages are not at a time, so এই স্টেজ গুলো কিন্তু একই টাইমে আসবে না। স্টেজ equally applicable for every country, সব দেশের জন্য একবার পুরোপুরি ভাবে যা আসতে হবে সেটাও না, এক এক দেশে এক এক স্টেজ পর্যন্ত আসবে এক এক পয়েন্ট। এখন দেখ 1 নম্বর, আমরা এই সংক্ষেপে কথাগুলো বলতে না হলে শেষ করা যাবে না, এটা বললাম মূল কথা। যা স্যার, হ্যাঁ স্যার একটু অ্যাডমিট করেন স্যার, ওয়েটিং এ আছে কয়েকজন। কেন ওয়েটিং এ আছে? কত পর্যন্ত হচ্ছে? 7 হয়েছে। সমস্যা হয়েছে। এখন শুরু করলাম। এই 117 আবার 107, 119 লেখাটা কি মোর
ওয়েটিং এ নাই, এখন শুরু করলাম আমরা। দেখো এই দেখো এই ট্রেডিশনাল সোসাইটি, দেখো প্রথমত ট্রেডিশনাল মানে প্রথাগত সমাজ, এটা বুঝে না, বাংলা লিখে রাখো। ট্রেডিশনাল সোসাইটি বাংলা কি? প্রথাগত সমাজ। এখানে কি কি বৈশিষ্ট্য তাদের? ট্রেডিশনাল সোসাইটি লিমিটেড প্রোডাকশন অ্যাক্টিভিটিস ওয়্যার এক্সিস্টিং, সীমিত আকারে উৎপাদন কার্যকরী পরিবেশ। এই ট্রেডিশনাল সমাজের বৈশিষ্ট্য, এই প্রথাগত সমাজের বৈশিষ্ট্য। এর সাথে আরেকটা বৈশিষ্ট্য, ইট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। ট্রেডিশনাল সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা ভালোর দিকে না হয়তো খারাপের দিকে হইতে পারে। এই পরিবর্তনটা কিন্তু ডিজায়ার চেঞ্জ না। এই সমাজে এই ভালো মন্দ, গরিব, খারাপ অবস্থা, এই বিভিন্ন রকম অবস্থা চলতেই আছে আর কি। ইন ট্রেড, বাণিজ্যের ক্ষেত্রে, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, কৃষির উন্নয়নের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং পপুলেশন increases or decreases, income changes wherein it is remarkable. এই যে এই ক্ষেত্রে আয় পরিবর্তন হচ্ছে, একটা হলো এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, বাণিজ্য, এখানে ক্ষেত্রে আয় পরিবর্তন হচ্ছে, ডিক্রিজ হইতে সময় সময় ইনক্রিজ হচ্ছে, স্টেবল কন্ডিশনে না। কৃষি থেকে ম্যানুফ্যাকচারিং, মানে শিল্প কারখানার থেকে, এগ্রিকালচার থেকে, ট্রেড বাণিজ্য থেকে আয় এই বাড়তেও আছে আবার কমতেও আছে, এই অবস্থা চলে। তারপরে পয়েন্টে দেখো, সাব পয়েন্টের ভিতরে লিমিট, পরে পেজ 24 নম্বর, লিমিটেশন অফ টেকনোলজি হ্যাজ ব্লকড দ্যাট চেঞ্জেস টু এ সার্টেন রেট। একটা পর্যায়ে এসে কি প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদেরকে আটকিয়ে দিচ্ছে, তাদের উন্নয়নকে ঠেকাই দিচ্ছে, আমরা যারা বলি বাধাগ্রস্ত করছে, বাধাগ্রস্ত করে দিচ্ছে। কেন? টেকনোলজিক্যাল লিমিটেশন, সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এরপরে দেখা একটা কথা বলছে, এটা বৈশিষ্ট্য কিন্তু সব ট্রেডিশনাল সোসাইটি। About 75% of manpower we are engaged in the food production. এটা একটা বৈশিষ্ট্য। 70% of manpower, শুধু পাওয়ার দেয়া দিছে, ম্যান-পাওয়ার হবে। 75% of manpower লিখে রাখুন। But engaged, কৃষি উৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত আছে, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত আছে প্রায় 75%, 75% জনশক্তি। সারপ্লাস ইনকাম আফটার কনজাম্পশন ওয়াজ ইউজড ফর আনপ্রোডাক্টিভ। মানুষের ভোগের পরে যা সারপ্লাস, উদ্বৃত্ত আয়, সেটা সাধারণত তারা রিক্রিয়েশনে, বিভিন্ন রকমের আনপ্রোডাক্টিভ বা অনুষ্ঠানাদিক, ফেস্টিভ্যাল, এগুলোর মধ্যে ব্যয় করে দেয়, যাকে বলে আনপ্রোডাক্টিভ ইউজ, অনুৎপাদন খাতে ব্যয় করে দেয়। সেটা কি? সারপ্লাস অংশটুকু, যেটা তার ভোগের পরে অতিরিক্ত থাকে, এটা তারা এরকম করে ব্যয় করে। তারপর সোশ্যাল ভ্যালুস আর রিলেটেড টু লিমিটেড অবজারভেশন। তাদের সামাজিক মূল্যবোধটা সীমাবদ্ধ দৃষ্টিসীমার মধ্যে, সীমাবদ্ধ দৃষ্টিসীমার মধ্যে, মানে খুব বেশি দূর তাদের দৃষ্টিভঙ্গি না, মানে বেশি দূর চিন্তা করে না। এই উন্নয়নের জন্য খুব বেশি দূর চিন্তা তারা নাই, নিজের খায় পরে চললে। সোশ্যাল স্ট্রাকচার ওয়াজ ফেভারেবল টু সাস্টেন সোশ্যাল ইনইকুয়ালিটিস। আসলে হলো কি, সমাজের মধ্যে আয় বৈষম্যটা সৃষ্টি হওয়ার খুব একটা ফেভারেবল, অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে এই ট্রেডিশনাল সোসাইটিতে। সোশ্যাল স্ট্রাকচারটা, কাঠামোটা সামাজিক অসমতা সৃষ্টির জন্য অনুকূল। এরপরে কথা বলছে যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ব্যুরোক্রেটিক, মিলিটারি সাপোর্টেড, yet political power was significantly with tendency towards centralization. এখানে কি বলছে, একটু বুঝার বিষয়, কিন্তু এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ব্যুরোক্রেটিক, মিলিটারি সাপোর্টেড। একটা ব্যুরোক্রেটিক, আমলাতান্ত্রিক, আর হলো ব্যুরোক্রেটিক মানে আমলাতান্ত্রিক, লিখে মিলিটারি সাপোর্ট, সামরিক সমর্থিত। Yet political power was significantly with tendency towards centralization. তারপরেও তোমার সেন্ট্রালাইজেশন, কেন্দ্রীকরণের দিকে তাদের ঝোঁক, রাজনৈতিক শক্তিটা কেন্দ্রীকরণের দিকে ঝোঁক তাদের। এই একটা স্তর বলে, এটা কি বললাম, এই সমস্ত বৈশিষ্ট্য হলো তোমার ট্রেডিশনাল সোসাইটি। 2 নম্বর হলো দি প্রিকন্ডিশন অফ টেক অফ। টেক অফ মানে শক্তি সঞ্চয়, যেমন রানওয়েতে বিমান দৌড়ায়, দৌড়ানোর পরে একটা শক্তি সঞ্চয় করে
যেটা জাম করে উপরের দিকে উড়ে চলে যায়। তার মানে এই যে রানওয়ে যে দৌড়ালো, এই দৌড়টা হলো তাদের শক্তি সঞ্চয়ের একটা প্রক্রিয়া। এই টেক অফটাও তাই। কোন যে সমাজ যদি উন্নয়ন করতে চায়, চেঞ্জ ঘটাইতে চায়, তার আগে তাকে সঞ্চয় করতে হয়। এই সঞ্চয়ের জন্য কিছু শক্তি সঞ্চয়ের জন্য ওই যে টেক অফ তাহলে শক্তি সঞ্চয়, সেজন্য কিছু শর্ত আছে, প্রি কন্ডিশন, পূর্ব শর্ত। সেগুলো কি দেখো, এর মধ্যে বলছে থ্রু ট্রেড অ্যান্ড কমার্স টেন্ডেন্সি অফ রিস্ক বেয়ারিং ইনক্রিজ। আই ট্রেডিশনাল সময় যদি বলবো না, দৃষ্টিসীমা খুবই স্বল্প পরিসরের মধ্যে, হ্যাঁ, হার সুদূর প্রসারী না। এই জন্য এই যে প্রি টেক অফ, এখানে এসে কি তাদের মধ্যে একটা পরিবর্তন কি, সেটা টেন্ডেন্সি অফ রিস্ক বেয়ারিং ইনক্রিজেস। ট্রেডের মধ্যে, বাণিজ্যের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝুঁকি বহনের একটা প্রবণতা তাদের মধ্যে আসে। এটা হলো প্রি কন্ডিশন অফ টেক অফ। তারপর মার্কেটিং সিস্টেম এক্সপান্ড, হ্যাঁ, বিপণন, মার্কেটিং সিস্টেম মানে বিপণন পদ্ধতি, সেটা এক্সপান্ড করে, সম্প্রসারিত হয়। বিপণনটা কি? বিপণন যে বলা যে ভোক্তার নিকটে পণ্যকে নাকি উৎপাদকের নিকটে পণ্য ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে তোমার কার্যকরী সম্পন্ন হয় তাকে বলে মার্কেটিং। এখন এই যে বাজার দেখো, আমাদের পিতলা বাজার দেখতেছো তোমরা, এখানে কিন্তু এক সময় এরকম ছিল, খোলা বাজার কিছু সবজি টবজি বিক্রি করা ছাড়া আর কোনো ইন্টারের কাজ ছিল না। এখন কিন্তু সেই পর্যায়ে নাই। এখন যশোর থেকে সবজি এনে এখানে সাপ্লাই দিতেছে, শুধু তাই নেন, তার সুন্দর করে আবার ডেকোরেশন করে সাজাইতেছে। কাপড়ের দোকান গুলো দেখো, ক্লথ শপ যেগুলো আছে, এত সুন্দর করে ডেকোরেশন করছে যে একটা গেঞ্জি ঝুলাই রাখছে, দেখলেই তোমার এটা ঢাকার তুলনায় কিছুই না, কিন্তু এখানকার তুলনায় কিন্তু বিরাট একটা। এই যে তাদেরকে এই যে একটা মার্কেটিং সিস্টেমটা এক্সপান্ড করতেছে, এখানে সম্প্রসারিত হচ্ছে। এই এরকম সিস্টেমেটিক মার্কেটিং ছিল না একসময়। তারপর এটা দেখো, ক্যাপিটাল ইজ এক্সটেন্ডেড টুয়ার্ডস ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড র ম্যাটেরিয়ালস। মানুষের যে মূলধন, ব্যবসায় যে মূলধন লাগে, সে মূলধনটা কিছু কিছু ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে, মানে এগুলি খাতে ব্যয় হচ্ছে। সেটা কি? ট্রান্সপোর্টেশন, পরিবহন। আজ থেকে 20 বছর আগে একটা অটো গাড়ি ওখানে ছিল না, কিন্তু দেখা যায় যে গাড়ি কিনে ফেলছে অনেকে, কমপক্ষে 200-300 লোক এখানে অটো কিনছে, সার্ভিস দিয়ে চলছে তারা। যোগাযোগ, রাস্তাঘাট হয়ে গেছে, হ্যাঁ, সিস্টেম অ্যান্ড র ম্যাটেরিয়ালস, কাঁচামাল। কোনো জায়গায় শিল্প কারখানা পণ্য তৈরি হবে, তার কাঁচামাল তৈরি হবে, অথবা রাস্তাঘাট, অথবা তোমার পরিবহন। এই সমস্ত খাতে মানুষের ক্যাপিটাল এক্সটেন্ডেড, সম্প্রসারিত হবে, ব্যবহৃত হবে। এই পরের নাম্বার দেখো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং আর বিল্ডার। একটা হলো ইনস্টিটিউশন, এক ধরনের ফিনান্সিয়াল আর্থিক প্রতিষ্ঠান, যেমন ব্যাংক, তারপরে বিমা, এই যে তোমার রকেট মকেট, এগুলো আর্থিক প্রতিষ্ঠান। বিকাশ, বিল্ডার, এটা গড়ে উঠবে। আরেকটার সাথে সাথে কি হবে? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, দেখো, বিল্ডার, কারখানা, শিল্প কারখানা, এগুলো গড়ে উঠবে। শিল্প কারখানা কম বেশি হচ্ছে এখন, পায়রা বন্দর হচ্ছে, কি হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলা। এরকম আমার এই যে আমাদের এটা হচ্ছে, এগুলাও কিন্তু তোমার প্রি কন্ডিশন অফ টেক অফ। তার প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট ইনক্রিজ টু 5%। উৎপাদনশীল খাতে 5%। মানুষের ইনভেস্টমেন্ট তো অনেকটা খাওয়ার পিছনে যাচ্ছে, কিন্তু এখানে বলছে যে অন এন এভারেজ গড়পড়তা কি হবে? 5% তোমার ইনভেস্টমেন্ট উৎপাদনশীল খাতে হবে। ইন ওয়েস্টার্ন ইউরোপ, এই যে কি বলবো, উদাহরণ কোথায় আছে সেটা পরে বলছে। দিস প্রিকন্ডিশন ওয়াজ র্যাপিডলি এক্সপান্ডেড। ওয়েস্টার্ন ইউরোপে, পশ্চিম ইউরোপের মধ্যে এই বৈশিষ্ট্য অর্জন করেছে দ্রুত, বিকজ দিস এরিয়া ওয়াজ অ্যাডভান্সড ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা বিজ্ঞান প্রযুক্তিতে আগে আছে। এই যেটুকু আরো থেকে বেশি লিখতে যায়, আবার মূল কথা ভুলে গেলে হবে না। 2-1 লাইনে এরকম লেখবা, বেশি লিখতে যায় না। বেশি করে মানে পয়েন্ট ছাড়া বাইরে বুলেট পয়েন্টের মতো যা আছে এগুলো পুরোপুরি লেখার চেষ্টা করো। আর আনুষঙ্গিক পিছনে আগে যে কথাগুলো আছে 1-2 লাইনের মধ্যে যা তোমার থিমে বুঝে আসে, এটা দাগে রেখে তুমি ওইটা শুদ্ধ অংশটুকু লেখার জন্য চেষ্টা করবা। তারপর 3 নম্বর হইলো স্টেজ অফ কি গ্রোথ। এটা কি? টেক অফ। টেক অফ মানুষ এখন শক্তি সঞ্চয় করে এখন কি উন্নয়ন ঘটাবে। এটা কি? স্কেল অফ প্রোডাক্টিভ ইকোনমিক অ্যাক্টিভিটি রিসেস পৌঁছায় এ ক্রিটিক্যাল লেভেল, একটা ক্রিটিক্যাল লেভেলে, যে লেভেলটা পর্যন্ত না পৌঁছাইলে উন্নয়ন এনশিওর করা যায় না, মানে স্থিতিশীল হয় না, সেই পর্যন্ত তারা ওভারকাম পৌঁছে যায় সেই পর্যন্ত। and producers sense which lead to a
massive and progressive structural transformation. Change which lead প্রডিউসারদের মধ্যে পরিবর্তন, সেটা কোথায় পর্যন্ত নিয়ে যায়? প্রগ্রেসিভ মানে অগ্রগতিশীল বা প্রগতিশীল বলতে পারো, প্রগতিশীল স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন, কাঠামোগত উন্নতি নিয়ে যায় ইন ইকোনমিক্স, অর্থনীতিতে, এন্ড সোশ্যালিস্ট সোসাইটি, আর কি এ ধরনের, হুইচ দে আর এ পার্ট এন্ড ডিগ্রি, তারা একটা এটার একটা অংশ। ওই হুইচ দে আর পার্ট অফ ডিগ্রি না দিলে ওই যে পৌঁছে গেছে সোশ্যালিস্ট আর ইকোনমিক্স, ওই পর্যন্ত লেখার দরকার, এরপরে বাদ দিবে, অসুবিধা নেই। যে লেখার দ্বারা আমার জটিলতা হইবে এটা দরকারই নেই। The initial stage of this situation, large entrepreneurship, উদ্যোক্তা আর কি, entrepreneurship মানে উদ্যোগ, may be observed। এখন দেখা যায় অনেক উদ্যোক্তা আছে, অনেক কিছু উৎপাদন করার জন্য, অনেক কিছু তোমার কারখানা করার জন্য অনেক লোক আগে আছে, এটা হলো entrepreneurship, হলো উদ্যোক্তা। Political revolution covering technological revolution are favorable international environment, may be the cause of inspiration of initiative। এই যে আমরা দেখলাম যে অনেক এন্টারপ্রেনারশিপ আগায় আসলো, অনেক কিছু অবজার্ভ করা গেল, এর যে পিছনে যে কাজ করবে তাহলে বলে পলিটিক্যাল রেভলিউশন, আসলে যে রাজনৈতিক কভারিং মানে যার মধ্যে আবার সংযুক্ত হয়ে গেছে কি টেকনোলজিক্যাল রিভলিউশন, মানে প্রযুক্তিগত বিপ্লব, পলিটিক্যাল রিভলিউশন শব্দটা লেখার অর্থ বিপ্লব, আর ফেভারেবল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, এটার সাথে আর কি হয়েছে, আরো যোগ হয়েছে কি, হ্যাঁ রিভলিউশন এন্ড দিয়ে দাও, আর বাদ দিয়ে এন্ড নিয়ে ফেভারেবল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, সারা পৃথিবীর পরিবেশ এরকম হয়ে গেছে, সব দেশে শিল্পায়ন হচ্ছে, সব দেশ উন্নতি হচ্ছে, আগায় যাচ্ছে অর্থনৈতিক দিকে, মেবি দি কজেস অফ ইন্সপিরেশন অফ দিস ইনিশিয়েটিভ, এই যে উদ্যোগ, এই উদ্যোগের পিছনে কাজ করতেছে কি, এই পর্যন্ত হলে দরকার নাই। এরপরে বৈশিষ্ট্যগুলো দেখো, 3 মেজর ইসেনশিয়াল ইস্যুস অফ টেক অফ, 3টা জিনিস এখানে পাওয়া যাবে। 3টা জিনিস কি, দি রেট অফ প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট শুড বি ইনক্রিজ টু 5 to 10%। এই স্টেজে আসা উৎপাদনশীল খাতে উৎপাদনশীল খাতে বিনিয়োগটা 5% থেকে 10% উন্নীত হবে। এর বাংলা লিখেও রাখতে পারো। উৎপাদনশীল খাতে এই 1 নম্বর যে জিনিসটা আমাদের এই টেক অফে এসে আমরা পাবো, সেগুলো the rate of productive investment should be increased from 5 to 10%। এটা 5% থেকে 10% উন্নীত হবে। এই হলো টেক অফের বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য আর কি দেখতে পাবো আমরা, one or more than one sector should achieve higher growth rate। এক বা একাধিক একটা সেক্টর খাতকে আমরা দেখব যে পর্যাপ্ত পরিমাণ গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সৃষ্টি করছে। যেমন আমাদের গার্মেন্টসটাকে বলা যায় যে এই খাতটা আমাদেরকে অনেক প্রবৃদ্ধি দিচ্ছে। এরকম যে কোনো দেশের অর্থনীতির মধ্যে এরকম 1 বা 2টা খাত তৈরি দাঁড়িয়ে যাবে যে তারা পর্যাপ্ত সাফিসিয়েন্টলি তারা কি দিবে, এই কোন গ্রোথকে মানে ইনশিওর করবে। সি নাম্বারে দেখো, a political, social and institutional framework should exist। তাহলে কি লাগবে, একটা পলিটিক্যাল, রাজনৈতিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক লাগবে, কাঠামো, একটা কাঠামো লাগবে। মানে কিছু মানে কাঠামো মানে কিছু একটা ব্যক্তিবর্গ, এটা ফোরাম বলতে পারো। শুড এক্সিস্ট, এটা মানে এক্সিস্ট করতে হবে, বিদ্যমান থাকতে হবে। হুইচ উইল এনহ্যান্স, যে যা কি করবে, এটা মান উন্নয়ন করবে। দি এক্সপানশন অফ মডার্ন সোসাইটি, এক্সপানশন মডার্ন সোসাইটিকে ত্বরান্বিত করার জন্য একটা ফোরাম বা একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থাকবে। প্রাতিষ্ঠানিক কাঠামো লিখে রাখতে পারে এগুলা। এন্ড টেক অফ উইল বি সাস্টেইনড বাই দেম, এবং এই যে টেক অফ যে সিজনে এটা তারা স্থিতিশীল করবে, তাদের মাধ্যমে স্থিতিশীল হবে। সেক্টর অকার ও গিভ আপ দি ওল্ড সিস্টেম, এরা এই যে যারা করবে এগুলা, এই যে ফোরামের কথা বললাম, বা এই যে একটা আর্থসামাজিক পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকবে, প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক থাকবে, তারা কি করবে,
ইনহ্যান্স করবে, তোমার কি টেক আপটাকে ইনহ্যান্স করবে, স্টেবিলাইজ করবে, সাস্টেন করাইবে। এই যে ব্যক্তিবর্গ হইবে হুইল গিভ আপ দি ওল্ড সিস্টেম। তাদের মধ্যে আবার থাকতে পারে না যে পুরাতন পদ্ধতি, তারা আগে কি করবে, এই যে গতানুগতিক প্রথা বা পুরাতন সিস্টেম রেখে তারা আগেই অ্যাভয়েড করবে, বর্জন করে দিবে তারা। এই কটা মূল কথা এগুলো আসতে হবে। ডেভেলপিং কান্ট্রিজ ডেভেলপ motive increases, and for that they impose tax. They can acquire land from the landlords, can take help of banks and other financial institutions. Direct investment of foreign countries can be helpful for them. এই যে এখানে কথা বলছে যে কিছু কাজ করবে, সেখানে অন্যরা কিভাবে তোমার সহযোগিতা করবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংকগুলো সাহায্য করতে পারে, আগে আসতে পারবে। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন, আর এই যে ইনভেস্টমেন্টের কথা আমরা বলছি টেক অফে আসবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফরেনারদের যারা বিদেশি বিনিয়োগকে আমরা সরাসরি বিনিয়োগ করার জন্য অনুমতি দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাদেরকে মানে নিশ্চয় দিতে পারি সরাসরি যে তোমরা বিনিয়োগ করা। অ্যাজ লিডিং সেক্টরস টেক্সটাইল, রেলওয়ে, ইউএস কানাডা এই সমস্ত দিকে গেলেও ব্রিটেন এলো টেক্সটাইলের লিডিং সেকশনে আছে, আর কানাডা আছে তোমার রেলওয়ে, কানাডা এবং ইউএসএ তে, জার্মানিতে। প্লে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট রোল সাইড বাই সাইড অফ প্রিন্সিপাল লিডিং অ্যাক্টরস, আদার সাপোর্ট সেক্টরস ক্যান বি ডেভেলপ। এই জন্য কিছু আনুষঙ্গিক কথা বলছে, তোমরা এটা ঠিক আছে লিস্ট কথা দিয়ে দিতে পারো, সব একবারে মানে ডিটেলস লিখতে যাবে না। এরপরে 4 নাম্বার ধরো ড্রাইভ টু ম্যাচুরিটি। ড্রাইভ টু ম্যাচুরিটি কি মানে পূর্ণতার দিকে, পূর্ণতার দিকে যাও। এতক্ষণ আমরা বললাম যে গ্রোথ বাড়াবে, এটা এনশিওর করবে, ইনফ্রাস্ট্রাকচার এইভাবে হবে, কাঠামোগত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে, কিসের জন্য, টেক অফের জন্য। এখন টেক অফটা অর্জিত হয়ে গেল, এটা কি করবে, এটা ম্যাচুরিটি পূর্ণতার দিকে যাবে। কিভাবে যাবে দেখো, ইন এভরি সেক্টর অফ পারপাস, এটা কিন্তু আমি বলতেছি 425 পেজে নিচের পাড়া একদম 4 নম্বর পয়েন্ট। ইন এভরি সেক্টর অফ properties, sufficient effective uses of modern technology should be emphasized. সব সেক্টরে তোমার সাফিসিয়েন্টলি পর্যাপ্ত পরিমাণে এবং কার্যকরীভাবে মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব সহকারে মানে গুরুত্ব আরোপ করতে হবে, এগুলোর উপরে আধুনিক প্রযুক্তির উপরে গুরুত্ব আরোপ করতে হবে। The industrialization process can be divided to some new sector. শিল্পায়ন আমরা বললাম, শিল্প তো একটা না, শিল্প বহু আছে, এই জন্য এগুলো কিছু কতগুলি আমরা ভাগ করতে পারি। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে কতগুলি নিউ সেক্টরে ভাগ করতে পারি, নতুন সেক্টরে ভাগ করবো। The old sector should be substituted new sector and will play a leading role. পুরাতন সেক্টর যেটা আছে, যেমন আমাদের গার্মেন্ট সেক্টর, এটা টেক্সটাইল ছিল, টেক্সটাইল থেকে একটা নিউ একটা আইডিয়া আসছে আমাদের গার্মেন্টস, এবং গার্মেন্টস পুরাতনটা টেক্সটাইল এখনো কিন্তু গার্মেন্টস কে নিয়ন্ত্রণ করছে। সিস্টেমটা এরকম আছে, পুরাতন থেকে নতুন কোন সেক্টরে ইনোভেটেড হইতে হবে, উদ্ভাবন আসতে হবে, এবং পুরাতন সেক্টরের তত্ত্বাবধানে লিডিং মানে রোলের মাধ্যমে নতুন সেক্টর পরিচালিত হবে। এই গেল 4 নম্বরের প্রথম কথা। দ্বিতীয় কথা, এট দ্যাট টাইম, সেই সময় 20% অফ ন্যাশনাল ইনকাম উইল বি ইনভেস্টেড ফর প্রোডাক্টিভ পারপাসেস। 20% জাতীয় আয়ের 20% উৎপাদনশীল খাতে ব্যয় হইতে হবে, আর বিনিয়োগ করতে হবে। তাহলে জাতীয় আয়ের এট দ্যাট টাইম 20% অফ ন্যাশনাল ইনকাম উইল বি ইনভেস্টেড ফর প্রোডাক্টিভ পারপাসেস। উৎপাদনশীল খাতে 20% জাতীয় আয় কি হইতে হবে, বিনিয়োগ করতে হবে। টু রিচ ড্রাইভ টু ম্যাচুরিটি, টু রিচ ড্রাইভ টু ম্যাচুরিটি হ্যাভ ম্যাচুরিটি 60 years বেবি রিকোয়ার্ড। রোস্ট, ওই কথাটা ওই কোটা বাদ দাও, রোস্ট থেকে আমরা মাঝখানে যে এক লাইন লিখছে ওটা বাদ, দরকার নাই। Rose to the acid years for maturity has mentioned in the following: USA 1920, 1910 Japan.
তাহলে ইউএসএ তে 1920 হয়েছে এই ম্যাচুরিটি অর্জন, আর জাপান হয়েছে 1910 এরকম কয়েক দেশে কয়েক ইয়ে হয়েছে। আর হাই ম্যাস কনজাম্পশন 5 নম্বর পয়েন্ট, এটা হলো পেজ নাম্বার 426। এখানে বলছে যারা অ্যাচিভিং ম্যাচুরিটি পূর্ণতা অর্জনের পরে means to be used ISSUD লেখছে না, এটা used to USED লেখে কাটে লেখো তাই, to achieve the stability of development and growth। এই স্টেজে এসে আমরা যা উন্নয়ন অর্জন করছি সেটা হলো ম্যাচুরিটি পরিপক্কতা অর্জন করবে এবং স্টেবল কন্ডিশন আসবে। সেখানে কি করবে দেখো, এবং থেকে ম্যাচুরিটি পূর্ণতা অর্জন, হ্যাঁ উন্নতি এবং প্রবৃত্তির ক্ষেত্রে এখানে পূর্ণতা অর্জিত হবে এই স্টেজে, 5 নাম্বার স্টেজে। ইন দিস স্টেজ, এই স্টেজে ইউজেস অফ কনজাম্পশন গুড, ভোগ্য পণ্যের ব্যবহার, সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা, রিলেশন উইল রিচ দি এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিমলি একদম চরম সীমায় পৌঁছে দেয়। এই স্টেজে এসে তোমার ভোগ্য পণ্যের ব্যবহার, সামাজিক নিরাপত্তা, আর হলো তোমার রিক্রিয়েশন, অবসর যাপন, রিক্রিয়েশনের বাংলা হলো ক্রান্তি বিনোদন, এগুলা একবারে এক্সট্রিম পয়েন্ট রিচ করবে, মানে সর্বোচ্চ সীমা পৌঁছে। দ্যাট মিনস আফটার অ্যাচিভিং ম্যাচুরিটি the growth of economy will not stop। এখানে এসে অর্থনীতি after maturity to reach the means consumption state and long duration is the probability that can be up to the 100 years। এই যে আমরা যে বললাম ম্যাচুরিটি অর্জন করবে এবং তারপরে এই কতদিন এই করবে, সাস্টেন করবে, এটা করবে 100 ইয়ার, 100 বছর টিকবে এটা। আপডেট স্টেপস এন্ড আপডেট সায়েন্স এন্ড নলেজ, উদাহরণ এবং জ্ঞান, সিভিলাইজেশন রিচেস টু দি হাইয়েস্ট লেভেল। এখানে এসে কি হইবে, মানুষের বিজ্ঞান এবং প্রযুক্তি জ্ঞান তারপরে হাইয়েস্ট লেভেলে পৌঁছবে। এভরিওয়্যার ইউজেস অফ টেকনোলজি হ্যাজ দি ফাইনাল স্ট্যাটাস। এটা চূড়ান্ত মর্যাদা পাইবে কখন, যখন সব জায়গায় তোমার টেকনোলজি ব্যবহার হবে, সব কাজেই টেকনোলজি ব্যবহৃত হবে। ইন ইকোনমিক ট্রানজাকশন the whole world becomes smaller and massively independent, mutually independent। কি বলছে এখানে, হোল ওয়ার্ল্ড একটা কি অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সারা পৃথিবীটা ছোট হয়ে আসবে, মানে কি সারা পৃথিবীর কমিউনিকেশনের নেটওয়ার্কটা এত ই হবে যে মুহূর্তের মধ্যে তুমি অর্থনীতি লেনদেন, এখান থেকে তুমি আমেরিকায় টাকা পাঠিয়ে দেবে মুহূর্তের মধ্যে, হ্যাঁ, আমেরিকা থেকে পয়সা তোমার কাছে আসবে বা দেশের একটা প্রান্তে চলে যাবে মুহূর্তের মধ্যে। এরকম লেনদেন গুলা, ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলা এত ইয়ে হবে যে, এবং পরস্পর মিউচুয়ালি কি হবে, ইন্টারডিপেন্ডেন্ট, পরস্পর নির্ভরশীল, এবং সবাই এরা সহযোগিতার হাত বাড়াবে এবং সহজ হয়ে যাবে। যে আগে দেখা যায় টাকা পাঠাইতো আমাদের যখন মাসের 1, 2, 3, 4, 5 তারিখ হইতো, আমরা হলে যখন ছিলাম তখন দেখা যায় যে এই যে পোস্টম্যান যে আমাদের টাকা পৌঁছাইতো, ডাকে টাকা আসতো, যে পৌঁছাইতে যে তারও হয়রানির অভাব ছিল না, আমাদেরও হয়রানি শেষ ছিল না, এত ঝামেলা হতো। এখন মুহূর্তের মধ্যে যার যার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে। এমনকি এখন বেতনের সিস্টেমও এরকম হয়ে গেছে। আগে তো বেতন একটা প্রতিষ্ঠানের প্রধানের কাছে আসলে সে বাদ করে দিত, কিছু রাইখে দিত, এদিক ওদিক কত কাহিনী দিত। আর এখন সিস্টেম হয়েছে যে যার যার অ্যাকাউন্টে বেতনের টাকা চলে যায়, কেউ এর মধ্যে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে আমাদের লেনদেনের ক্ষেত্রে এই যে হাই লেটেস্ট লেভেলের আমাদের প্রযুক্তি আসছে, এটাকে আমরা যতটুকু পারি কি করব, এই মানে এনজয় করার, বোঝার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কিছু প্রশ্ন থাকলে না বুঝলে জিজ্ঞেস করতে পারো। একটা থিওরি আমরা পড়লাম,
50 মিনিট হিসাবে এগুলা বন্ধ করতে পারবে না। আর এই চাবি রাখো, এখন কি করবো, তোমার স্যার আসবে কিনা, ও তো নিজে বলছিলে আসবে, এখন কি হইলো, হ্যাঁ আচ্ছা